আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের প্রবাস বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান আরিফ। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তার শিরোনামগুলো। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশ সহ 13টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ইতালি। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত, আগামী 18 জুলাই থেকে বিশেষ ফ্লাইট শুরু। মালয়েশিয়ায় নবনিযুক্ত মানব সম্পদ মন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন প্রবাস বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশ সহ 13টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি। সে দেশগুলোর নাগরিকরা প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হলো বাংলাদেশ, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর ম্যাসিডোনিয়া, মলডোভা, ওমান, পানামা, পেরু এবং ডোমিনিকান রিপাবলিক। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো এসপারান্সা বলেন, শুধু এই দেশগুলোর নাগরিকরাই নন, গত 14 দিনের মধ্যে যারা এসব দেশে অবস্থান করেছেন কিংবা দেশগুলোর হয়ে ভ্রমণ করেছেন তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এদিকে বাংলাদেশ থেকে ইতালি যাওয়া দুটি ফ্লাইটের 167 জন যাত্রীকে শেষ পর্যন্ত দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার তাদের ফেরত পাঠানো হয়। একই দিনে দুটি ফ্লাইটে তারা ইতালি গিয়েছিলেন। জানা গেছে, ওই ফ্লাইটে থাকা এক বাংলাদেশি প্রবাসী নারীকে ফিরিয়ে না দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে থাকা অন্য দেশের বেশ কিছু নাগরিককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা পজিটিভ নিয়ে ইতালি প্রবেশ করায় নতুন করে সংক্রমিত হয়েছে অনেকেই। যারা বাংলাদেশ থেকে ইতালিতে ফিরে গিয়েছেন তারা কাজে যোগ দিতে না পারায় হতাশ হয়ে পড়েছেন। প্রায় 2 লাখ অভিবাসীর দেশ ইতালি, যা বাংলাদেশিদের জন্য দ্বিতীয় বাড়ি হিসেবে গণ্য করা হয়। আর সেখান থেকেই এরকম কঠোর একটি নির্দেশনা দেওয়া হলো বাংলাদেশের জন্য। এতে করে কর্মক্ষেত্রের শঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। ইতালির স্বাস্থ্যমন্ত্রী তার ভেরিফাইড পেজে 13টি দেশের নাগরিকদের ইতালিতে প্রবেশে 14 দিনের নিষেধাজ্ঞা দিয়ে ফরমান জারি করেছে। এরই মধ্যে বাংলাদেশেও আছেন। বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বন্ধের যৌক্তিক কারণ নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেন, বাংলাদেশ থেকে ইতালি ফেরা 70% লোক করোনায় আক্রান্ত। সাক্ষাৎকারে প্রফেসর জুসেপ্পে কন্তে আরও বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময়ে আসা লোকদের মাধ্যমে রাজধানী রোম সহ বিভিন্ন শহরে ক্রমবর্ধমান সংক্রমণ ইস্যুতে কথা বলেন। বাইরের দেশ থেকে নতুন করে ভাইরাস সংক্রমণ কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারবো না বলে জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, মহামারীর সেকেন্ড ওয়েভে ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশসমূহের জন্য বিধিনিষেধ আরোপ করতে হয়েছে বলে জানান তিনি। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 18 জুলাই থেকে এই রুটে বিশেষ ফ্লাইট চলাচল শুরু হবে। বৈধ ভ্রমণের দলিল সংবলিত আগ্রহী বাংলাদেশি যাত্রীদের বিমানের লিঙ্কে প্রবেশ করে নিবন্ধের জন্য অনুরোধ করা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া বাংলাদেশ বিমানের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে নিবন্ধনের লিঙ্কের মাধ্যমে ভিসার একটি অনুলিপিও আপলোড করতে বলেছে বিমান কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারী পরিস্থিতি সম্পর্কে যাত্রীদের মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের সকল স্বাস্থ্য নির্দেশনাবলী অনুসরণ করতে হবে। ফ্লাইট নম্বর বা তারিখ শিডিউল নিশ্চিত হওয়ার পরেও আরও বিস্তারিত জানানো হবে। করোনা পরবর্তী নিউ নর্মাল লাইফে ফিরতে শুরু করেছে ব্রিটেন। রয়েছে পুনরায় সংক্রমণের সংখ্যাও। পাশাপাশি চলছে অর্থনৈতিক চাকা সচল করার লড়াই। করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যার মাপকাঠিতে আমেরিকা ও ব্রাজিলের পরে ব্রিটেনের অবস্থান। অবশ্য এই ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত দেশটি এখন স্বাভাবিক রূপে ফেরার পথে। যদিও বাসিন্দাদের জীবনযাপনে বিধিনিষেধ অনেকটাই শিথিল, তারপরও পিছু ছাড়ছে না সংক্রমণের সংখ্যা। প্রবাসীদের সাথে কথা হলে তারা বলেন, লকডাউন তোলার পর মানুষের মাঝে ভীতি কাজ করে। এখনও মানুষ স্বাভাবিক কাজ করতে পারছে না। জানা যায়, গেল 4 জুলাই থেকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চালু হয়েছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। জীবিকার টানে কর্মস্থলে ব্রিটেনবাসী। তবে করোনার এই ধাক্কায় অর্থনীতির গতি কিছুটা পিছিয়ে গেছে। বন্ধ হয়েছে অনেক প্রতিষ্ঠান, বেড়েছে বেকারত্বের সংখ্যা। এই অনিশ্চয়তায় ব্রিটেনের বাংলাদেশিরাও।
কাতারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। প্রত্যাহার করা হচ্ছে বিধিনিষেধ। এখন থেকে সপ্তাহের 7 দিনই খোলা রাখা যাবে ব্যবসা প্রতিষ্ঠান, এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে খুশি স্থানীয় সহ প্রবাসী ব্যবসায়ীরা। সারা বিশ্বের মতো কাতারেও তাণ্ডব চালিয়েছে মহামারী করোনা ভাইরাস। 28 লাখ জনসংখ্যার দেশটিতে 1 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে ভাইরাসে। যদিও এরই মধ্যে সুস্থ হয়েছে 97,000-এরও বেশি। জানা যায়, সংক্রমণ ঠেকাতে কিছু এলাকা লকডাউন সহ কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে তা প্রত্যাহার করা হচ্ছে। এখন থেকে ব্যবসা প্রতিষ্ঠান সপ্তাহে 7 দিনই খোলা রাখা যাবে, এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ীরা। তবে এখনও জনবহুল এলাকার রেস্টুরেন্টে বসে খাওয়া নিষিদ্ধ রয়েছে। মালয়েশিয়ার নবনিযুক্ত মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারভানানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। বৃহস্পতিবার দাতুক সেরির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা বাংলাদেশি কর্মী এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন আলোচনা করেন। এছাড়া মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। আলোচনা করে বাংলাদেশের হাই কমিশনার করোনা নিয়ন্ত্রণের সফলতার জন্য মালয়েশিয়া সরকারের প্রশংসা করেন। বিশেষ করে করোনার কারণে বিপদগ্রস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিকট খাবার সহায়তা পৌঁছে দেওয়া, চাকরি ও বেতন নিশ্চিত করা, প্রয়োজনীয় কোয়ারেন্টাইন এবং চিকিৎসার ব্যবস্থা করার জন্য হাই কমিশনার ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে মানব মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল দাতুক মোহাম্মদ খায়ের আজমান বিন মোহাম্মদ আনোয়ার, আন্ডার সেক্রেটারি ডক্টর নূর মাজনি বিনতে আব্দুল মজিদ এবং হাই কমিশনের লেবার কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম, লেবার কাউন্সিলর মোহাম্মদ হিদায়তুল ইসলাম মণ্ডল এবং দ্বিতীয় শ্রম সচিব জনাব ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও হানা দিয়েছিল করোনা ভাইরাস। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে কুয়েতের জনজীবন। এখানে শুরু থেকেই অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বাস, ট্যাক্সি, শপিং মল, সেলুন, বিউটি পার্লার সহ মসজিদ সহ বন্ধ ছিল সবকিছুই। কুয়েত প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমী জানান, ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে কুয়েতের জনজীবন। দীর্ঘ 4 মাস পর মন্ত্রী পরিষদের বৈঠকে বৃহস্পতিবার খুলে দেওয়া হলো প্রবাসী অধ্যুষিত এলাকা দুটি। দীর্ঘ 4 মাস পর এই দুই এলাকা লকডাউন মুক্ত হওয়ার কারণে মনে শান্তি ফিরে পেয়েছে এবং পেয়েছে স্বস্তি। বাংলাদেশি প্রবাসীরা অনেক আনন্দিত এবং উল্লসিত। সেই সাথে বাংলাদেশি প্রবাসীরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এখনও রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে কুয়েতের সর্বত্র এলাকা বলে জানা গেছে। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে প্রবাসীদের স্বার্থে কুয়েতের বাইরে থাকা বা ছুটিতে নিজ দেশে গিয়ে আটকে পড়া প্রবাসীদের আকামার মেয়াদ 6 মাসের পরিবর্তে 1 বছর বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির সরকার। এর ফলে এসব প্রবাসী দেশটিতে প্রবেশে বা অবস্থানের জন্য 1 বছরের করোনা মহামারীর কারণে আমরা কুয়েত প্রবাসী দীর্ঘ 3 মাস মাহাবুল্লাহ এরিয়াতে লকডাউনে ছিলাম। সবাইকে অনুরোধ করব, যে যেই দেশে যেখানেই থাকুন না কেন সেই দেশের সরকারি নিয়ম কানুন মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা 3 মাস মাহাবুল্লাহতে লকডাউনে থাকা অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলেছি এবং এদেশের সরকারের নিয়ম কানুন মেনে চলায় আমরা করোনাকে ভয় পাইনি, করোনাকে জয় করতে পেরেছি। সবার কাছে হাত জোড় অনুরোধ থাকবে, যে যেখানে যে দেশেই থাকুন না কেন সেই দেশের নিয়ম কানুন মেনে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনা ভাইরাসের প্রভাবে ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশে আটকা পড়েছেন হাজারো আমিরাত প্রবাসী। অন্যদিকে করোনায় বিপর্যস্ত হয়ে দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে অসংখ্য বাংলাদেশি। প্রায় 3 মাস থেকে বাংলাদেশের সাথে স্বাভাবিক ফ্লাইট বন্ধ রয়েছে। বিশেষ ফ্লাইটে কিছু সংখ্যক লোক দুবাই থেকে ঢাকা যাচ্ছেন, ঢাকা থেকে দুবাই আসছেন। আমিরাত সরকারের অনুমতি যারা পেয়েছেন তারাই মূলত এখন আসতে পারছে। বিশেষ ফ্লাইটে করে ভিজিট ভিসায় এসে আটকে পড়া বাংলাদেশিরা চড়া দামে বিক্রি টিকিট ক্রয় করে দেশে ফেরত আসছেন। এসব বিশেষ ফ্লাইটের মাত্রাতিরিক্ত টিকিটের মূল্য নিয়েও প্রবাসীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। করোনাকালীন বিপর্যয়ে বিমান ভাড়ার ভারে নাজেহাল এখন প্রবাসীরা। স্বাভাবিক ফ্লাইট চালু হলে টিকিটের মাত্রাতিরিক্ত দাম কমবে বলে প্রবাসীরা মনে করছে। গত 6 জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামী 13 জুলাই থেকে আমিরাত রুটে বিমান ফের পরিচালনার সুযোগ পেয়েছেন, কিন্তু এসব ফ্লাইটের ভাড়া স্পেশাল ফ্লাইটের মতোই বলে জানান প্রবাসীরা। সংযুক্ত আমিরাতের শারজাহ প্রদেশের ডেপুটি রুলার শেখ আহমেদ বিন সুলতান আল কাসিমি
মারা গেছেন। শারজা মিডিয়া অফিসের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশটিতে ইতিমধ্যে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। ইশতিয়াক আসিফ আমিরাত থেকে জানান, শারজার বর্তমান শাসক শেখ ডক্টর সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি শারজা নগরীর ডেপুটি রুলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার স্বজনদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেন। সর্বশক্তিমান আল্লাহর কাছে মৃতের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্রাউন প্রিন্স সহ আমিরাতের 7টি প্রদেশের নেতারা ভিন্ন ভিন্ন বার্তার মাধ্যমে তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। দর্শক, প্রবাসের আরও খবর জানতে এখন আমরা সরাসরি সংযুক্ত হব প্রবাসে। আমরা এই মুহূর্তে সংযুক্ত হব জাপান থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন আমাদের প্রতিনিধি ফখরুল ইসলাম। আমরা জানব জাপানের বর্তমান করোনা পরিস্থিতি সহ সেখানকার প্রবাসীদের সার্বিক অবস্থা সম্পর্কে। ফখরুল ইসলাম, আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে? জি, আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম। রাহমাতুল্লাহি ওয়া আপনাকে অনেক বারাকাতুহু। ধন্যবাদ ফখরুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য জি জাপান থেকে। আপনি আমাদের শুরু থেকে, আজকের নিউজের শুরু থেকেই আপনি হয়তো শুনেছেন যে বিভিন্ন দেশ কিন্তু যারা করোনা আক্রান্ত হয়েছিল, এমনকি ইতালি, স্পেন সহ আরও অনেক দেশে কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছে। তার ভিতরে জাপান অন্যতম। জাপানে করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভালো, আপনি আমাদেরকে বলেছিলেন, এবং সেখানে মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছিল আপনি বলেছেন। আজকে পর্যন্ত আপনি আমাদেরকে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আপনি জানাবেন। ধন্যবাদ কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন জয়যাত্রা প্রবাস সংযোগে আমি সংযুক্ত হয়ে আমি আসলেই আহ, সুদূর জাপান থেকে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে নিউজটা আসলে জানা দরকার। দর্শক, আমি জানাতে চাচ্ছি যে আজকের যে করোনা আপডেট, আজকের 307 জন আপনি করোনাতে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয় নাই এখনো জিরো, মৃত্যু সংখ্যা জিরো, এবং ক্রিটিক্যাল যে অবস্থাটা 307 জনই ক্রিটিক্যাল অবস্থায় এখন। যে আপনার করোনাকালীন তারা যে লকডাউনের ব্যবস্থা করেছিল আগে বা জোরে অবস্থা দিয়েছিল জাপানের, সে অবস্থাতে আর ফিরে যাবে না এমনটাই সম্ভাবনা আমরা নিউজে পাচ্ছি, বা যে জাপানের সরকার শিনজো আবে তার প্রতিনিয়ত আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে সে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন এবং কিভাবে এটাকে মোকাবেলা করা যায় সে শুনছি আপনাকে। এটা তদারকি করছে এবং যার যার অবস্থান থেকে তারা নিজস্ব ভাবে নিজের স্বাস্থ্যবিধি মেনে নিজের বাসায় থেকে বা নিজের কাজের স্থল থেকে তারা কাজ করার আহ্বান জানিয়েছেন। জি জি, ফখরুল ইসলাম, এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিরা আপনারা যারা আছেন, তারা আসলে জীবনযাত্রার কতটুকু স্বাভাবিকতার আগেই বলেছেন যে বাংলাদেশিদের খুব একটা সমস্যা নাই, তারপরেও যখন স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছেন সবাই, তখন বাংলাদেশিরা আসলে কত ভাগ তারা স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে? ধন্যবাদ। স্বাভাবিক অবস্থাটা বলতে কি বুঝছে আমি আপনাদেরকে একটু এটা খোলামেলা বলতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশে যারা আছেন এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন। অবশ্যই জাপানে সারা বিশ্বের নয়, অন্য দেশের তুলনায় আমাদের অবস্থানটা ভালোই আছেন এবং প্রবাসী বাংলাদেশিরা 2 মাস আপনারা জানেন যে করোনা অবস্থাকালীন কাজকর্ম ছিল না এবং তাদের যেই কোম্পানিতে কাজ করতো সে কোম্পানি, অনেক কোম্পানি এখনো বন্ধ আছে, তাদেরকে বসিয়ে কাজ দিচ্ছে বা বসিয়ে তাদের বেতনটা দিচ্ছে, তাদের কাজ না থাকার পরও কোম্পানি তাকে বহন করে চলছে আর কি। সে বিষয়টা অবশ্যই অন্য দেশেরও এমনটা অবস্থা আছে কিনা আমার জানা নেই, কিন্তু ইউরোপে জাপানে এমন অবস্থা চলতেছে এখন। প্রায় তারা যাচ্ছে আগের মতো চলে আসতেছেন এবং যেই 2 মাস তাদের অবস্থানটা ছিল, আমরা বাংলাদেশি প্রবাসীরা অনেকের কাজ ছিল না, এটা কাটিয়ে এখন উঠতে একটু কষ্ট হচ্ছে। আপনারা আমি আরেকটা জানিয়ে রাখি যে
জাপান বাংলাদেশ যে ফ্লাইট গুলো হচ্ছে, আপনারা মনে করতেছে, সবাই বলতেছে ফ্লাইট বন্ধ, প্রায় বন্ধ, কিন্তু কাতার এয়ারলাইন্স যেটাই আপনার জাপান থেকে বাংলাদেশ যায়, আসার সম্ভাবনাটা একটু কম, কিন্তু যাচ্ছে, ফ্লাইট হচ্ছে, একজন দুজন করে যাচ্ছে। এখন যাদের বেশি জরুরি দরকার তাদেরকে ফ্লাইট করে নিয়ে যাচ্ছে বাংলাদেশে। জি, ফখরুল জি ইসলাম, কেমন? আপনি আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আবারও হয়তো আপনার সাথে সংযুক্ত হতে পারি। আপনি থাকবেন, আমরা একটু ইরাকে যাব, ইরাকের যে বর্তমান পরিস্থিতি সেটা জানার জন্য। আমরা ইরাকে এখন সরাসরি সংযুক্ত হব। আমাদের সাথে আছেন সাখাওয়াত পাটোয়ারি। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? জি আরিফ, ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। সাখাওয়াত পাটোয়ারি, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা ইরাক সম্পর্কে জানি এবং আমরা ধারাবাহিকভাবেই কিছুদিন ইরাকিদের যে সমস্যা, ইরাকি প্রবাসী বাংলাদেশি যারা তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। ইতিমধ্যে হয়তো আমাদের সাথে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমরা আশা করছি যদি আমরা পেয়ে যাই তাহলে ইরাকের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিশ্চয়ই আমরা তার সাথেও কথা বলতে পারবো। যে আপনি আমাদেরকে জানাবেন যে ইরাকের সর্বশেষ করোনা পরিস্থিতি এবং এই অবস্থায় আসলে আপনাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের কি পথ আপনারা খুঁজছেন। জি আরিফ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে, ধন্যবাদ জয়যাত্রা সকল দর্শককে। আমি প্রথমে আপনাকে ইরাকের করোনা আপডেটটা জানিয়ে দিচ্ছি। আজকে পর্যন্ত নতুন আক্রান্তের সংখ্যা 2848 জন এবং নতুন মৃতের সংখ্যা 78 জন। মোট আক্রান্তের সংখ্যা 72,460 জন এবং মোট মৃতের সংখ্যা 2,960 জন এবং মোট সুস্থ হয়েছেন 41,380 জন। আপনি আরিফ ভাই একটা জিনিস লক্ষ্য করবেন, আজকে আক্রান্তের সংখ্যাটা অতীতে সব রেকর্ড ছেড়ে গেছে ইরাকে। এই যাবৎকালে সব রেকর্ড ছেড়ে গেছে, 2,848 জন আজকে নতুন আক্রান্ত। এটা খুবই আতঙ্কের বিষয়। আর তাছাড়া আপনাকে আমি একটা পরিসংখ্যান জানাতে চাই। করোনার প্রথম রোগী শনাক্ত হয় এখানে 24শে ফেব্রুয়ারি 2020। একজন ইরানি নাগরিক এখানে ইমাম আলীর মাজার জিয়ারতে আসার পর তার শরীরে প্রথম করোনা রোগ শনাক্ত করা হয়। এরপর থেকে ইরাকের গভর্নমেন্ট খুবই সতর্ক অবস্থানে ছিল বলতে গেলে। প্রথম 3 মাস কিন্তু তারা লকডাউনের আওতায় ছিল পুরো ইরাক। এরপরে গত 1 মাস থেকে তারা লকডাউন খুলে দিছে, সপ্তাহে 3 দিন কারফিউ লকডাউন থাকে আর বাকি 4 দিন তারা স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছে। পরিসংখ্যান বলতেছে গত প্রথম 3 মাসের আক্রান্ত এবং মৃতের সংখ্যা গত 1 মাসের তুলনায় অনেক কম ছিল। গত 1 মাসে সেটা ছাড়িয়ে দ্বিগুণ আকারে বৃদ্ধি পাইছে। জি আরিফ। জি, এখন এই পরিস্থিতিতে এক করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ইরাকে। আর সেই অবস্থায় আপনারা যারা বাংলাদেশি প্রবাসীরা সেখানে আছেন, তারা লিগ্যালিটি নিয়ে বড় ধরনের একটি শঙ্কার ভিতরে আছেন এবং আপনারা বেশিরভাগ মানুষই অবৈধভাবে জীবনযাপন করছেন। যখন অর্থনৈতিক মন্দা সারা পৃথিবী জুড়ে, ঠিক তখনও কিন্তু আপনারা সেখানে অবস্থান করছেন এই করোনা পরিস্থিতির ভিতরে। আসলে ভবিষ্যৎ নিয়ে আপনারা কি ভাবছেন? জি আরিফ, ধন্যবাদ। আপনি ইতিমধ্যে এখানকার পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। এখানের ম্যাক্সিমাম মানুষই এখন কর্মহীন। টুকটাক যারা কাজ করছে তারাও অনেকে ঠিক মতো বেতন পাচ্ছে না, মানবেতর জীবনযাপন করতেছে। আর তাছাড়া কর্মহীন হওয়ার কারণে অনেক মানুষের দেশে যেতে আগ্রহী। এখন এই বিষয়ে অনেক আলোচনা জয়যাত্রার মাধ্যমে আমরা করেছি, কিন্তু এখন কথা হচ্ছে যারা দেশে যেতে আগ্রহী, কর্মহীন হওয়ার কারণে, রেসিডেন্সিয়াল সমস্যার কারণে, খাবারের সমস্যার কারণে যারা কর্মহীন তারা দেশে যেতে আগ্রহী। এখন তারা দেশে যাওয়ার প্রক্রিয়াটা কেমন হবে? এখন বিভিন্ন দেশ থেকে কিন্তু গভর্নমেন্ট লোক ফিরিয়ে নিচ্ছে। এখন আমাদের এখান থেকে লোক ফিরিয়ে নিবে দূতাবাস, আমাদেরকে সে আশ্বাস দিচ্ছে, দূতাবাস যথাসাধ্য চেষ্টাও করতেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যাওয়ার জন্য যে খরচ, এই খরচ কে বহন করবে? এখন আমরা যারা ইরাক প্রবাসী আছে, যারা দেশে যেতে ইচ্ছুক, তারা কিন্তু নিজ খরচে দেশে যাওয়ার জন্য কিন্তু কোনো ক্যাপাবিলিটি তাদের নাই এখন বর্তমানে। কারণ আপনি জানেন গত 4 মাস থেকে কিন্তু তারা কর্মহীন। এখন তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছে, যদি সরকার সুদৃষ্টি দেয়, সরকার ব্যয়ভার বহন করে যদি স্পেশাল ফ্লাইট দিয়ে যারা দেশে যেতে ইচ্ছুক ইরাক প্রবাসীরা, তারা সেই আশায় আছে। জি, এখন এই যে তারা প্রত্যাশা করছে, অনেকেই দেশে ফিরে আসার জন্য চেষ্টা করছে, ইরাকি অনেক প্রবাসীরা, তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো ধরনের দূতাবাসের পক্ষ থেকে বা অন্য কোথাও থেকে, কমিউনিটির ভিতর থেকে কোনো ধরনের কথা আপনারা শুনছেন কিনা, যে তাদের দেশে ফেরার কোনো ব্যবস্থা, বিশেষ ফ্লাইট বা অন্য কোনো ব্যবস্থায় তাদেরকে দেশে ফেরানো সম্ভব কিনা? জি জি আরিফ, ধন্যবাদ। দূতাবাস আশ্বাস দিচ্ছে দেশে ফিরিয়ে নিবে, কিন্তু এখানকার প্রবাসীদের মনের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক যে দেশে ফিরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, যাওয়ার যে খরচ, যে বহন,
এই জিনিসটা কে করবে? তারা এটা এনশিওর হতে চাচ্ছে যে যদি নিজ থেকে খরচ বন্ধ করে দেওয়ার ওই অবস্থায় তারা নাই। এখন তারা গভর্নমেন্টের দূতাবাস আশ্বাস দিয়েছে, দূতাবাস এখনো ক্লিয়ার করেনি আমাদেরকে যে সরকার নিজস্ব খরচে আমাদেরকে নিয়ে যাবে যারা যেতে আগ্রহী। আর এখন তারা দূতাবাস শুধু এতটুকু বলতেছে যে আমরা চেষ্টা করতেছি গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে আপনার যারা দেশে যেতে ইচ্ছুক তাদেরকে দেশে নেওয়ার জন্য। আর আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমরা কিভাবে এটা কাটিয়ে উঠবো বা আমাদের পরবর্তী প্ল্যান কি। এখন যারা দেশে যেতে ইচ্ছুক তারা দেশে যাওয়ার পরে, আর যারা আমরা তো সর্বাত্মক চেষ্টা করতেছি যারা মানে থেকে যাওয়ার জন্য, আমরা আমাদের চেষ্টা করতেছি কিভাবে থাকবো আমরা এখানে। এখন আমরা যারা এখন দেশে যাবে তারা কিন্তু আর এখানে ব্যাক করতে পারবে না, যেহেতু তারা এখানে ইলিগেল। আর আমরা এই প্রবাসীরা এখানে সাধারণত মৌসুমী ফলের মতো আছি। আমি আপনাকে বিষয়টা একটু ব্যাখ্যা করতেছি মৌসুমী ফল কেন বললাম। কারণ যারা দেশে যাবে তারা কিন্তু আর ব্যাক করতে পারবে না। কিছু মৌসুমী ফল আছে আপনার এক সিজন ফল দেওয়ার পরে কিন্তু আবার পরবর্তী বছর নতুন গাছ লাগাইতে হয়। আমরা কিন্তু গেলে যেতে আমরা আসতে পারবো না। আমরা সেই জন্য বলছি যে আমরা মৌসুমী ফলের মতো আছি এখানে, যেহেতু আমরা এখানে ব্যাক করতে পারবো না। তো তাই আমরা আশা করবো যে পরবর্তী এখন যারা দেশে যাবে তারা দেশে যাওয়ার পরে যারা এখানে থাকতে পারবে, কষ্ট করে যারা থাকতেছে বা পরবর্তী যারা থাকবে, সরকার একটা ভালো করে প্ল্যান করে যে তাদেরকে বৈধ করার জন্য এবং এখান থেকে আরো বেশি রেমিটেন্স দেশে পাঠানোর জন্য ওই ব্যবস্থাটা আমাদেরকে করে দিবে। আমরা মৌসুমী ফল না হয়ে আমরা 12 মাসিক ফলের মতো প্রবাসীদের এখানে থাকতে চাই। আমরা গভর্নমেন্টের রেমিটেন্সে আরো বেশি অবদান রাখতে চাই। আমরা সেই আশা শওকত পাটারি, আপনি থাকবেন আমাদের সাথে, আবারও আপনার সাথে সংযুক্ত হব। আমরা আবারও ফিরবো জাপানে। আমাদের সাথে ফখরুল ইসলাম আছে। ফখরুল ইসলাম, শুনছেন নিশ্চয়ই আমাকে? জি ফখরুল ইসলাম, আমরা যেমনটি বলছিলাম জাপানের বাংলাদেশি প্রবাসীদের কথা, আপনি যেমন স্বাভাবিক জীবনের ফিরে, আপনি নিউজের ভিতরে আজকের যে নিউজ সেই নিউজের ভিতরে দেখেছেন যে কুয়েত সহ আরও ইতালি বা অন্যান্য দেশগুলোতে কিন্তু স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা, মানে করোনাকালীন সময়ের আগে যেভাবে স্বাভাবিক জীবনযাত্রা মানুষের ছিল এবং প্রবাসীদের যে অবস্থা ছিল সেই অবস্থায় কিন্তু ফিরে যাওয়ার চেষ্টা করছে সবাই, সারা বিশ্বই কিন্তু চেষ্টা করছে। সেইখানে আপনাদের জাপানে যারা বাংলাদেশিরা অবস্থান করছেন তারা আমরা জানি যে সবাই খুব ভালো অবস্থানে আছেন। তারপরেও এই অবস্থানে যারা স্টুডেন্ট ভিসায় আছেন আমরা তাদের সম্পর্কে একটু জানতে চাই, তারা আসলে কি অবস্থায় আছে, তারা তাদের ক্লাসগুলো কিভাবে করছে বা তাদের ক্লাসে তারা ফিরে যেতে পারছে কিনা। ধন্যবাদ কামরুল আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। যারা বাংলাদেশি প্রবাসীরা আছেন অবশ্যই তাদের আমার জানার মধ্যে সবাই ক্লাস করছে, কিন্তু এর মাঝে কিছু আপনার ফাঁক আছে যে অনলাইনে সিস্টেম করেছে, যারা বাসা থেকেও ক্লাস করে যাচ্ছে। আমি জাপানিদের সাথেও কথা বলে দেখছি, তাদের এখনো অনলাইনে ক্লাস করে যাচ্ছে প্রায় এই স্কুলগুলো বা কলেজগুলোতে, তারা ওইরকম ভাবে কাজ করে যাচ্ছে আর কি। আর যেই বিধিবিধান যেই সিস্টেম আছে আপনার জাপানে, তাদের ওইরকম বিধিবিধান মেনেই তারা ক্লাসগুলো নিচ্ছে। যদি জাপানের ক্লাসগুলোতে যদি আমাদের অনুমোদন থাকতো তাহলে আমরা ঢুকে আপনাদেরকে অবশ্যই দেখাতে পারতাম। জাপানে আপনারা জানেন কি সবচেয়ে বেশি হলো কি যে কোনো কাজ করতে গেলে সরকারের অনুমতি লাগে এবং তারা অনুমতি ছাড়া কোন ছবিও তোলা যায় না। জাপানিদের পার্সোনাল জনগণেরও ছবি তোলা যায় না। সে বিষয় ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে আমরা ওরকম ভাবে আপনাদেরকে দেখাতে পারিনি বা দেখানো সম্ভব হয়নি। সেই ক্ষেত্রে তাদের যে নিউজ আছে এই স্টুডেন্ট ভিসায় যারা সেখানে অবস্থান করছেন তাদের যে টিউশন ফি এই করোনাকালীন সময়ের জন্য কোনো ধরনের সরকারের পক্ষ থেকে, সেই দেশের সরকারের পক্ষ থেকে কোনো মওকুফ বা তাদের জন্য কোনো সুবিধা কথা বলা হয়েছে কিনা? জি ধন্যবাদ। করোনার যে পরিস্থিতির কারণে আপনাদের বলে রাখবো যারা স্টুডেন্ট টিউশন ফি বাবদ তারা যে অবস্থানটা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2 থেকে 3 মাস, সেই ব্যবস্থাতে এরা সারা জাপানের যে কোনো কর্মজীবী থেকে ধরে স্টুডেন্টদের জন্য আপনার লোনের ব্যবস্থা করে দিয়েছেন জাপান সরকার, যে বিনা ইন্টারেস্টে প্রতিজনকে প্রথম অবস্থায় 2 লাখ, পরবর্তীতে আরো আপনার 6 লাখের মতো দেওয়া হবে। 6 লাখ প্রায় টোটালি 8 লাখের মতো, 8 লাখ ইয়েনের মতো দিবে বলে সরকার জানিয়েছেন। অনেকে পেয়েও গেছেন প্রায় 2 লাখ এবং অনেকে 8 লাখও পেয়ে গেছেন। সেইটা দিয়ে তারা স্কুলের ফি দিতে পারবে বা বাসা ভাড়াও দেওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে যেটা আপনাকে বলে রাখি যে এই টাকাটা কখন দিবে, যখন আজকে তার লোন হলো আজ থেকে 1 বছর পরে টাকাটা দিবে, কত বছরে দিবে
সে বিষয়টা একটু জানিয়ে রাখছি দর্শকদের উদ্দেশ্যে। আপনার প্রতি লাস্ট হলো 10 বছর জাপানের যে রুলটা হলো যে নতুন করে লোন দিচ্ছে সরকারি ভাবে, শুধু তাকে কি দিতে হয়, শুধু তার যে রেসিডেন্ট কার্ড আর হলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, এটা দিলেই তাকে লোন দিয়ে দিচ্ছে। আর কোনো আপনার তদন্ত করছে না সে কি ইনকাম করছে না না করছে। আজ থেকে 1 বছর পর থেকে তাকে প্রতি মাসে 3 থেকে 4 হাজার, কারো 7 হাজার টাকা প্রতি মাসে দিয়ে 10 বছরের ভিতরে ভিতরে দিতে হবে, এমন একটা আইন আছে। তবু আবার একটা গ্যাপও খালি আছে, যে গ্যাপে লেখা আছে যদি তুমি 10 বছরের ভিতর না দিতে পারো তাহলে আরো বাড়াতে পারো। তো জাপান সরকারের যেই আমরা বলবো কি, জাপানিজদের সহ প্রবাসীদের জন্য যে সুযোগ সুবিধা দিয়েছে এটা অতুলনীয়। অন্যান্য দেশের তুলনা আমরা যতটুকু নিউজ শুনতে পাই, অন্যান্য দেশের তুলনায় জাপানের সুযোগ সুবিধাটা বেশি দিয়ে রেখেছে। কিন্তু যে বাংলাদেশিরা আমরা কিছু সংখ্যক কিছুদিন আগে যে আমাদের ফ্লাইটটা হয়েছিল, সেই কারণে আমাদের কিছু এই বাংলাদেশের যেই একটা আহ, আমাদের সুনাম ছিল জাপানের সাথে, সুনামটা কিছুটা নষ্ট হয়ে গেছে। তবুও দূতাবাস আমি দেখতে পেরেছি যে কিছুদিন আগে একটা মিটিং করেছেন, আবার দূতাবাস আরেকটা বাংলাদেশি ব্যবসায়ী দূতাবাসের সাথে একসাথে হয়ে তারপর জাপানিজ ব্যবসায়ীর সাথে কন্ট্যাক্ট করে একটা কন্ট্যাক্ট করেছে যে করোনার শেষে আবার জাপানে ব্যবসা করার তার আগ্রহী, ওরকম কন্ট্যাক্ট করেছে। জি ধন্যবাদ ফখরুল ইসলাম আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আমরা আবারও ফিরছি ইরাকে। ইরাকে আমাদের সাথে সাখাওয়াত পাটোয়ারি আছেন। সাখাওয়াত পাটোয়ারি, আমি আপনার কাছে এবারে জানতে চাইবো যে যারা আপনারা প্রবাসী বাংলাদেশিরা আছেন এই করোনাকালীন সময়ে, এবং আপনাদের যখন সবাই ইলিগ্যাল অবস্থায় সেখানে বসবাস করছেন, তখন যদি বিশেষ ফ্লাইটের কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়, তাহলে কি পরিমাণ মানুষ এই বিশেষ ফ্লাইটে বা দেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন? জি ধন্যবাদ আরিফ। আহ, এখানে অনেকেই আছে আপনার সংখ্যাটা হিসেব করলে আমি এক্সাক্ট সংখ্যাটা আপনাকে বলতে পারতেছি না এক্স্যাক্টলি। অনেকে সংখ্যাটা দূতাবাসের কাছে আছে, কারণ আমরা কমিউনিটির মাধ্যমে আমাদের কাছে অনেকেই অ্যাপ্লাই করে, অনেকে সাহায্য চায় কিভাবে অনলাইনে আবেদন করবে। ওই হিসেবে অনেকের পাসপোর্টের ফটোকপি, অনেকের নাম এন্ট্রি দূতাবাসের কাছে আমরা পাঠাই বা দূতাবাসের সাথে ওরা যোগাযোগ করে। সংখ্যাটা আনুমানিক বলা যায় 10,000 সামথিং বা তারও বেশি হতে পারে, তারা দেশে যেতে আগ্রহী। আর সাখাওয়াত পাটোয়ারি, আপনি আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রণালয়ের তথ্য প্রতিমন্ত্রী মহোদয় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা কথা বলবো প্রবাসীদের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আমরা তথ্য প্রতিমন্ত্রীর কাছে কিছু অবগত আমরা করব, এবং আমরা তাদের কাছ থেকে প্রত্যাশার কিছু কথাও আমরা শুনতে চাইব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন্ত্রী মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি মূল্যবান সময় থেকে আমাদেরকে দিয়েছেন। আমরা আপনাকে সংযুক্ত করেছি প্রবাস বার্তা সংবাদের ভিতরে। আমাদের সাথে প্রবাস থেকে সংযুক্ত আছেন, জাপান থেকে সংযুক্ত আছেন, আমাদের সাথে সংযুক্ত আছেন ইরাক থেকে। আপনি নিশ্চয়ই অবগত আছেন ইরাকিদের যে বর্তমান সমস্যা। ইরাকের সেখানে প্রায় 90-95% মানুষ, বাংলাদেশি প্রবাসীরা যারা আছে, সবাই তাদের লিগ্যালিটি নিয়ে সমস্যায় আছে। তারা অবৈধভাবে সেখানে বসবাস করছে, তাদের মানবেতর জীবনযাপন এই করোনাকালীন সময়ে আপনারা নিশ্চয়ই সেটা আপনাদের অবগত আছেন। এবং জাপান সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সেই দেশগুলোতেও কিন্তু মানুষ আবার কর্মমুখী হচ্ছে, বাংলাদেশি প্রবাসীরা অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছে। এর ভিতরে ইতালির যে সমস্যা, ইতালিতে বাংলাদেশিরা যারা আবার প্রবেশ করছে, ইতালি যারা আটকা পড়েছিল বাংলাদেশে, তারা যাওয়ার পরে সেখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং বাংলাদেশিদের ভিতর থেকে আক্রান্তের সংখ্যা পাচ্ছে। এই যে বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে আমরা জানতে চাইবো। যে শুরুতে আমরা জানতে চাইবো যে ইরাকিদের যে সমস্যা, ইরাকিদের অভিযোগ যে বাংলাদেশ থেকে তাদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না, তারা দীর্ঘদিন যাবৎ তারা লিগ্যালিটি নিয়ে অনেক ধরনের সমস্যায় আছে, তারা অবৈধ জীবনযাপন করছে। তাদের ব্যাপারে কোনো ধরনের সম্ভাবনার কথা আপনি আমাদেরকে জানাতে পারেন কিনা? ধন্যবাদ আপনাকে। তো আমি এই মুহূর্তে আমার জামালপুর জেলার সার্কিট হাউস থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, আপনাদের জামালপুরের প্রতিনিধির মাধ্যমে। আপনার এই প্রশ্নটি আসলে ইরাকে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সঠিকভাবে বা নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে না বলে যে অভিযোগটি,
এটা সঠিক বলে আমি মনে করি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সর্বক্ষণ সমগ্র বিশ্বের প্রতিটি দেশের প্রবাসীদের খোঁজ খবর নিচ্ছেন এবং প্রতিটি রাষ্ট্রদূতের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন এমপি মহোদয় এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি মহোদয়, এরা দুইজনেই সর্বক্ষণ যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, আমাদের পররাষ্ট্র অধিদপ্তর যেটা, প্রত্যেকটি দপ্তর আপনার এশিয়া মহাদেশ থেকে শুরু করে অস্ট্রেলিয়া, আমেরিকা, সব মহাদেশেরই আলাদা আলাদা শাখা কিন্তু প্রত্যেক মহাদেশ ব্যাপী প্রত্যেকটি দেশে আমাদের বাংলাদেশের যে দূতাবাস আছে এবং কনসুলেট আছে তার মাধ্যমে কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশিদের খবর রাখা হচ্ছে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে ইতালি থেকে যখন বাংলাদেশে সেই মার্চ মাসে ইতালি ফেরত আমাদের প্রবাসী বাঙালিরা যখন আসলেন, আমাদের সরকার কতটুকু মানবিক হলে তাদের অনেক অন্যায় দাবি যার কারণে দেশবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলার মানুষ, যে করোনা ভাইরাস ইতালি থেকে বহন করে আমাদের বাঙালি ভাইয়েরা বোনেরা নিয়ে এসেছিল। আমাদের সরকার কিন্তু কঠোর হতে পারত, হয়েও হয় নাই। কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি একটু শেষ করতে হবে, হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আমরা কিন্তু মানবিকতাও দেখিয়েছি। আমরা প্রবাসীদেরকে বাংলার মাটি থেকে কাউকে আমরা ফেরত দেই নাই। আপনি দেখেন এই ইতালিতে যে ঘটনাটা ঘটলো, কাতার এয়ারওয়েজের এটা ব্যর্থতাটা আমরা দেখেছি। তাদের উচিত ছিল যে বাংলাদেশের উপরে যে নিষেধাজ্ঞাটা জারি করেছিল, যে 14ই অগস্ট পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত তারা ফ্লাইট গুলো যাতে বাংলাদেশ থেকে না যায় সেইভাবে একটা বিধিনিষেধ আরোপ করেছিল। তো কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ তাদের এটা জানা উচিত ছিল। বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষ সকল তথ্য জানানোর পরেও তারা সঠিকভাবে রেসপন্স করে নাই। আজকে আপনি যে কারণে আমাদের এই 147 জন যাত্রী ফেরত পাঠিয়েছে কাতার থেকে এবং তাদেরকে কিন্তু কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং আশকোনা যে হজ ক্যাম্প সবাইকে অত্যন্ত সুন্দরভাবে তাদের আত্মীয় স্বজন তাদের দেখাশোনা করতে পারছে, কিন্তু ক্যাম্পের বাইরে কেউ আসতে পারবে না। 14 দিন কোয়ারেন্টিন শেষে তাদেরকে ফেরত পাঠানো হবে। সরকার তার সব দায়িত্বই পালন করছে। ইরাকের প্রবাসীদের উদ্দেশ্যে, আমাদের বাঙালি প্রবাসী ভাই এবং বোন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন। এই প্যান্ডেমিকের মধ্যে, বৈশ্বিক দুর্যোগ, এই করোনা ভাইরাসের সংক্রমণের এই সময়ে, করোনা কালে আমাদের সরকার অত্যন্ত দায়িত্বশীল আচরণ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী এবং মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় সকলেই দায়িত্ব পালন করছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ অতি দ্রুত আমি নিজে কথা বলবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের সাথে, মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে, যাতে আমাদের ইরাকি ভাই বোন প্রবাসী যারা আছেন তাদের দিকে আমাদের দূতাবাসের পক্ষ থেকে, এম্বাসির পক্ষ থেকে, আমাদের রাষ্ট্রদূত যিনি আছেন তার সাথে কথা বলে যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। মাননীয় মন্ত্রী, আপনি যে বিষয়টি বলছিলেন ইতালিদের যে করোনা ভাইরাস আক্রান্ত এবং তাদেরকে ফেরত পাঠানোর যে ঘটনাটি, আপনি কাতার এয়ারওয়েজের উপরে যেটা বলেছেন যে কাতার এয়ারওয়েজ তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি, কিন্তু আমাদের ইমিগ্রেশনের উপরেও কিন্তু তাদের সরকার কিন্তু বড় ধরনের অভিযোগ করেছেন যে ইমিগ্রেশন থেকে তারা ছাড়া পাচ্ছে কিভাবে, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই তারা ফ্লাই করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এখন যেটা হলো যে করোনা ভাইরাস নিয়ে যে সার্টিফিকেট দেওয়ার যে একটা ট্রেন্ডস, একটা নতুন ব্যবসা শুরু হয়েছে, যেটা সরকার এর চিন্তারও বাইরে ছিল। আমি অত্যন্ত দুঃখিত, হয়তো বলবেন যে সরকারের চিন্তার বাইরে থাকলে তো সমস্যা হবে। হ্যাঁ, সমস্যা তো সেই জন্যই হয়েছে। আমরা যারা মেডিকেল সার্টিফিকেট দিয়েছি, আমরা যে সমস্ত হসপিটালে, রিজেন্ট হসপিটালের মতো হসপিটাল থেকে এ ধরনের জঘন্য অপরাধ জালিয়াতি করে যে করতে পারে, এটা সরকারের চিন্তারও বাইরে ছিল। যে অন্যায়টা হয়েছে, যে অপকর্মটা হয়েছে, যে বেআইনি কাজগুলো হয়েছে, তার কঠোর সাজা এবং বিচার বাংলাদেশ সরকার নিশ্চিত করবে আপনাকে বলতে চাই। হ্যাঁ, ইমিগ্রেশনের উপরে তো দোষারোপ আসবেই। ব্লেম গেম চলতেছে। তো এই ব্লেম গেমটার দায়ভারটা আসলে সঠিকভাবে কার উপরে দেব বলেন? আমরা তো ইচ্ছাকৃতভাবে সরকার এটা করতে করে নাই। এখন কোন রোগী করোনা আক্রান্ত, সেই মানুষের বিবেক বোধটা যদি ঠিকমতো কাজ না করে, তার যদি সেই দেশপ্রেম না থাকে,
একটা দেশের কত বড় ক্ষতি করে ফেললো। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ভালো অনেক থাকবেন আপনারা। অনেক জয় ধন্যবাদ বাংলা, জয় মাননীয় বঙ্গবন্ধু। মন্ত্রী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের সাথে সংযুক্ত ছিলেন। শেষ করব আজকের প্রবাস বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া, বাংলাদেশ সহ 13টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা করল ইতালি। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত, আগামী 18 জুলাই থেকে বিশেষ ফ্লাইট শুরু। এবং মালয়েশিয়ার নবনিযুক্ত মানব সম্পদ মন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।